নমস্কার, আপনারা শুনছেন বিখ্যাত লেখক মিহির সেনগুপ্তর বিষাদ বৃক্ষ। আজ ৩৭তম অধ্যায় শুরু করি। ১৯৬১ সালের মার্চ মাসে আমাদের ফাইনাল পরীক্ষার দিন ধার্য হলো। তারিখটা মনে নেই। পরীক্ষা কেন্দ্র আমাদের গ্রাম থেকে ৩ মাইল দূরের বন্দর শহর ঝালকাঠির গভর্নমেন্ট স্কুল। ৩ মাইল রাস্তা হেঁটে গিয়ে রোজ পরীক্ষা দেওয়া সম্ভব নয়, সেখানে কোথাও থাকতে হবে। সেসব দিনে ওখানে থাকার ব্যবস্থা করা হতো সাধারণত আত্মীয় বা পরিচিত কারো বাড়িতে। মেয়েদের জন্য বোর্ডিংয়ের ব্যবস্থা মোটামুটি একটা ছিল। ছেলেরা সাধারণত ওর বাসাতেই থাকতো এবং হোটেলে। বাবা জ্যাঠামশাইকে এ বিষয়ে বললে তিনি জানালেন যে সব ব্যবস্থা হয়ে যাবে, থাকা খাওয়ার জায়গার অভাব নেই। বাবাও নিশ্চিন্ত হলেন। জ্যাঠামশাই আমাকে ডেকে বললেন, অতি আনন্দের কথা যে তোমার মতো ছেলেও ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে। তুমি যে এতটা এগোতে পারবে তা আমি আশা করিনি। টেস্টে শুনলাম নাকি ভালোই করেছ। বেশ, আমি তোমাকে নিয়ে যাব এবং যা ব্যবস্থা করার করব। আমার কর্তব্য আমি করব যেমন করি। তুমি কি করবে তুমি জানো। তবে পরীক্ষাটা কিন্তু স্কুলের পরীক্ষা নয়। চুপচাপ শুনে যাওয়াই রীতি। তাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। জ্যাঠামশাই আবার বললেন, পাশ করতে পারবে বলে মনে হয়? কোনো রকমে বললাম, দেখি চেষ্টা করে। তিনি বললেন, But in the year 1900 and etc., I had gone to appear in the matriculation examination and nobody had to accompany me. But I had been honored with the first division and you say that you will try. Puh! তার কথার ধরনই ছিল এরকম। শুধু তিনি নন, ওই সময়ে পিছাড়ার খালের জগতের গার্জেনদের কেউই সন্তানদের পড়াশোনা বা কোনো ব্যাপারে উৎসাহব্যঞ্জক কিছু বলতেন না। জ্যাঠামশায়ের বিশেষতা ছিল যে তিনি উৎসাহব্যঞ্জক কিছু বলতেনই না, উপরন্তু তীব্র বিদ্রূপে একেবারে হাড় মজ্জা জ্বালিয়ে দিতেন। কিন্তু তার সহায়তা ছাড়া গতি নেই। যেহেতু আমার নিজস্ব কোনো পরিচিত লোক বন্দর শহরে থাকলেও জ্যাঠামশাইয়ের অগোচরে সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। পরীক্ষার আগের দিন সকালে একটি টিনের বাক্সে বইপত্তর এবং জামা কাপড়গুলো সাজিয়ে নিলাম। জামা কাপড় বলতে মায়ের হাতে সেলাই করা একটি মার্কিন কাপড়ের ইজের তদনুরূপ একটি জামা এবং একটি লুঙ্গিই ছিল সম্বল। এছাড়া তৃতীয় বস্ত্র হিসেবে একটি গামছাও আমার ছিল না। লুঙ্গিটি পরে স্নান এবং তার সাহায্যেই গা মোছার কাজ। বাকি সময় ওই একমেবাদ্বিতীয়ম ইজের আর জামাটির ব্যবহার। অত্যন্ত ছোটবেলা থেকেই এরকম ব্যবস্থায় অভ্যস্ত, সুতরাং মনে কোনো দুঃখ বা অভাববোধ ছিল না। জীবন সায়ান্নে বসে যখন এই স্মৃতিচারণা করছি তখন পোশাক আশাকের যে প্রাচুর্য তা দেখে বরিশালীয় একটি মজার প্রবাদ মনে আসে, মাটি খুঁটি সোনা আধা, কাপড় কেনে গাধা। বাস্তবিকই পরবর্তীকালে আমরা গাধার মতোই জামা কাপড় কিনেছি এবং ব্যবহার করেছি। তবে আমি কোনোদিনই ওই ইজের আর জামার কথা ভুলিনি এবং অত্যন্ত শখের বস্ত্র প্রয়োজনে বা অপ্রয়োজনে মানুষকে দিয়ে দিতে আমার বাধেনি। বলতে ভুলে গিয়েছি, সঙ্গে একটি বিছানার পুঁটলিও নিয়েছিলাম, কিন্তু তার বিস্তৃত বিবরণ অনাবশ্যক। বন্দর শহরে তখনকার দিনে হোটেল বলতে বোঝাতো যেখানে পয়সার বিনিময়ে ভাত খেতে পাওয়া যায়। হোটেল এবং বোর্ডিং সেখানে ছিল না। ৩ মাইল রাস্তা পার হয়ে যখন গঞ্জে পৌঁছলাম তখন বেলা প্রায় ১০-১১। সূর্যের অবস্থান দেখে মতোই অনুমান। ঘড়ি বস্তুটা তখন কদাচিৎ লোকের হাতে দেখা যেত। যা হোক, জ্যেষ্ঠ তাতো আমাকে নিয়ে তুললেন একটি হোটেলে। হোটেল মালিক আমাদের পাশের গাঁয়ের ছেলে। সম্প্রতি এখানে একটি টিনের চালা ঘরে ভাত বেচার হোটেল খুলে বসেছে। চৈত্র মাস,
সুতরাং রোদের তাত খুব একটা কম নয়। তখনও আমরা বিদ্যুতের আশীর্বাদের কথা স্বপ্নেও ভাবি না। এই হোটেলে খাওয়া এবং এক কোণের মেঝেতে মাটিতে থাকার ব্যবস্থা হলো। জ্যাঠামশাই উপস্থিত পরিচিত এবং অপরিচিত জনেদের সামনে বেশ খানিকক্ষণ বাতেল্লাবাজি করলেন। মাঝে মাঝেই তার ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করার কথা এবং আমার যে আদৌ পাশ করার সম্ভাবনা নেই তা বিশদ করে বলে চলে গেলেন। যাবার সময় বলে গেলেন যে খাবারের দাম বাবদ পয়সা তিনি হোটেল মালিককে যথাসময়ে দিয়ে দেবেন। আমি যেন কোনো মতেই স্বাধীনভাবে চলাফেরা না করি, এই শহর অতি ভয়ঙ্কর স্থান ইত্যাদি। কিন্তু সত্যি বলতে কি, হোটেলটিকেই আমার ভীষণ স্থান বলে মনে হলো। একখানা দোচালা টিনের ঘর, তার মধ্যে অহরহ মানুষ আসছে, খাচ্ছে, গল্পগুজব করছে, চারদিকে দরমার বেড়া, হাওয়া বাতাস ঢোকার পথ নেই। তার উপর অহরহ চিৎকার, এখানে পেট চুক্তি, ওখানে পাইস, এখানে ডাইল দে, ওখানে আরেক প্লেট ভাত। এইসব আদেশে সে এক বিভৎস কাণ্ড। অবস্থায় যতই দুস্থ থাকি, বাড়ির বিস্তৃত পরিধিতে আলো হাওয়ার অভাব ছিল না। এত কোলাহল কোনোদিন শুনিনি। এখন এরকম একটি অবস্থায় পড়ে চারদিকে অন্ধকার দেখতে লাগলাম। তার উপর হোটেল মালিকের ভ্রুকুটি। জ্যাঠামশাই যতক্ষণ উপস্থিত ছিলেন ততক্ষণ তার মূর্তি ছিল এক। তিনি চলে যেতে না যেতেই সে প্রচণ্ড বিরক্তি এবং ক্রোধে অন্য মূর্তি ধারণ করল। জ্যাঠামশাইকে এখানকার সকলেই ভয় করত। তার বিলক্ষণ কারণও ছিল, যা আগে বেশ কয়েকবার বলেছি। তিনি লোক মোটেই সুবিধের ছিলেন না। এই হোটেল মালিকও বলা বাহুল্য নিশ্চয়ই জ্যেষ্ঠ তাতর দ্বারা কখনো না কখনো নিগৃহীত হয়ে থাকবে। এখন আমায় বাগে পেয়ে সে তার ঝাল ছাড়তে শুরু করল। সে উপস্থিত জনেদের উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেছেন দেহি, এ কি উদ্বেগ, হেনায় তো হুকুম দিয়াই খালাস। মুই এরে এখন কোথায় রাহি? পোলাডায় তো আইছে পরীক্ষা দিতে, তো এখানে পড়বে কেমনে? সমবেত লোকজনেরা সবাই তার কথার যুক্তি স্বীকার করল। আমি লোকটির বিরক্তি এবং ক্রোধের মধ্যে কিছু অন্যায় দেখলাম না। তাছাড়া জ্যাঠামশাইয়ের স্বভাব তো আমি বিলক্ষণ জানি। তিনি আমার থাকা খাওয়ার জন্য যে একে আদৌ কোনো পয়সা কড়ি দেবেন বা দিলেও কবে নাগাদ সে অঘটন ঘটবে তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু তবুও জ্যাঠামশাইয়ের বিরুদ্ধে এরকম প্রকাশ্য সমালোচনায় আমি খুবই দুঃখ পাচ্ছিলাম এবং অস্বস্তি বোধ করছিলাম। আমার অস্বস্তি লক্ষ্য করে হোটেল মালিক আমাকে তার কাছে ডাকলো। বলল, তুমি ভাইডি মনে কিছু করইও না, হেনারে এসব কিছু কথা কওনেরও দরকার নাই। তয় আমার অবস্থাটা তো বুঝতে পারতে আছো। যাই আগে তুমি খাইয়া তো লও, পরে দেখি কি করণ যায়। লোকটি মানুষ হিসেবে খারাপ ছিল না। আমার খাওয়া শেষ হতে না হতে সহপাঠী এবং প্রাণের বন্ধু মানিক এসে হাজির। সে এবং আমাদের অন্যান্য আরও কয়েকজন সহপাঠী বন্দর শহরের একটি স্কুলের একজন মাস্টার মশাইয়ের বাড়িতে থেকে পরীক্ষা দেবে এরকম ঠিক ছিল। এই মাস্টার মশাই একসময় প্রসন্ন কুমার বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং ওই অঞ্চলেই তার আদি বাড়ি ছিল। একসময় তিনি মিলিটারিতে চাকরি করতেন এবং দ্বিতীয় মহাযুদ্ধের সময় বর্মা ফ্রন্টের লড়াইয়ে আহত হয়ে অবসর নেন। পরবর্তীকালে শিক্ষকতাই পেশা হিসেবে গ্রহণ করেন। মানুষটি অসম্ভব পরোপকারী, দুঃসাহসী, সুদর্শন এবং সুশিক্ষিত। তার বাড়িটি ছিল দোতলা একটি টিনের ঘর। অবস্থা আদৌ সচ্ছল ছিল না। তথাপি প্রতি বছর তার নিচের তলাটি আমাদের স্কুলের ফাইনাল পরীক্ষার্থীদের জন্য ছেড়ে দিতেন। তখনকার দিনে বন্দর শহরেও বিদ্যুৎ বাতির প্রচলন বড় একটা ছিল না। খুব অবস্থাপন্নদের বাড়িতেই সে ব্যবস্থা ছিল। ছাত্ররা এই মাস্টার মশাইয়ের বাড়িতে থাকার সময় যে যার বিছানাপত্তর এবং একটি হ্যারিকেন নিয়ে যেত। খাবার দাবারের বন্দোবস্ত হোটেলে। এই মাস্টার মশাইকে আমরা ডাকতাম ডাব্লিউ স্যার বলে। মানিক আমার অবস্থা দেখে বলল, তুই তো এখানে থাকতে পারবি বলইয়া মনে হয় না। এক কাম কর,
আমার লগে ডব্লিউ স্যারের বাসায় চল, তিনি আপত্তি করবেন না। আমি বললাম, কিন্তু হ্যারিকেন, আমার তো হ্যারিকেন নাই। ও বলল, রেক্টার স্যারের বাড়িতে আমরা এক কুপিতে যদি এতকাল পড়ইয়া আইতে পারি, এই কয়টা দিন পারবো না? হোটেল মালিকও সেরকমই বলল। সে বলল, তোমার ভয় নাই, তোমার জেডারে এসব আমি কমু না, হেনা এসব জানতে পারবেন না। এ ভালোই হইল, আমারও একটা দুশ্চিন্তা গেল। রোজ 2 বেলা এখানে আইয়া খাইয়া যাইও যখন খুশি, তোমার ভাত আলাদা থাকবে। এরপর আর কথা কি, আমি তো মনে মনে তাই চেয়েছিলাম। একেবারে সাক্ষাৎ ভগবানের আশীর্বাদ। আমি মানিকের সঙ্গে চলে গেলাম। ডব্লিউ স্যারের কোনো আপত্তি হলো না। ওখানে থেকে এবং হোটেলে খেয়ে দিব্য পরীক্ষা দিতে লাগলাম। কিন্তু আমার অদৃষ্টে বোধহয় আরও অনেক লাঞ্ছনা বাকি ছিল। পরীক্ষা শেষ হতে তখনও 2 দিন বাকি। হঠাৎ ব্যাপক জ্বর সহযোগে সারা গায়ে হাম উঠল। প্রথম দিন শুধু জ্বর, ভাবলাম ঠান্ডা লেগে হয়েছে, এমনি সেরে যাবে। কিন্তু পরের দিন গোটা শরীর হামে ভর্তি হয়ে গেল। স্যারকে দেখাতে তিনি বললেন যে এর নাম মহিষারুতি, খুবই ছোঁয়াচে। আর একটা দিন পরে হলে সমস্যা ছিল না, জানাজানি হলে সবাই আতঙ্কিত হবে, পরীক্ষার হলে জানতে পারলে তো কথাই নাই। তিনি আমাকে ব্যাপারটা গোপন করতে বললেন এবং কোনো রকমে সেদিনকার পরীক্ষাটা দিতে বললেন। ভাগ্য ভালো, ওই শেষ দিনের পরীক্ষাটা ছিল ঐচ্ছিক, না দিলেও ক্ষতি ছিল না। কিন্তু স্যার বললেন, কষ্ট সহ্য করতে শেখো, এর এমনিতে কোনো চিকিৎসা বা ওষুধপত্র নেই, তবে অন্যদের থেকে একটু আলাদা থাকতে হবে এবং ঠান্ডা লাগানো চলবে না। মুখের গোটা দেখে কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে ডিম খেয়ে অ্যালার্জি হয়েছে। তার কথা মতো পরীক্ষাটা দিলাম। তবে জ্বর এবং অসহ্য ব্যথায় সারা শরীর যেন ক্রমশ ভেঙে পড়ছিল, মাথায় অসহ্য যন্ত্রণা। একটা বেহুশ অবস্থা নিয়ে পরীক্ষা পর্ব শেষ হলো। পরীক্ষার শুরু থেকে শেষ দিন অবধি সহপাঠীদের বাড়ি থেকে তাদের বাবা, কাকা, জ্যাঠাদের কেউ না কেউ তাদের খোঁজ খবর নিতে আসতেন। আমার কেউ আসতেন না। অবশ্য এটা যে তারা অভিসন্ধি করে করতেন তা নয়, তাদের এ ব্যাপারটা প্রয়োজন বলেই বোধ হতো না সেসব দিনে। আমিও এরকম আশা পোষণ করিনি কোনো দিন। তবে অস্বস্তি হতো যখন সহপাঠীরা বা তাদের গুরুজনেরা এই ব্যাপারটা নিয়েও কোনো প্রশ্ন করত। তখন তাদের বাবা, কাকা, জ্যাঠাদের সঙ্গে আমার জনেদের যে ঠিক কী কারণে তফাৎ এবং কেন তারা আমাদের এই সব বিষয়ে মনোযোগী নন, তা সহপাঠীদের বোঝাবার কোনো উপায় আমার ছিল না। ব্যাপারটায় শুধু অভ্যস্তই ছিলাম। এর কারণ কর্তাদের বিকৃত আভিজাত্য বোধ না উদাসীনতা, তা আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। পরীক্ষা শেষ হলে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে এলাম। আমার কোনোদিনই খুব একটা রোগ ব্যাধি হতো না। অপুষ্টিজনিত কারণে অন্য আর 5টা পাড়া গাঁয়ের ছেলেদের মতো রোগা ডিংলা ছিলাম, এই যা। কিন্তু এই হাম জ্বর আমাকে ভীষণ কাহিল করে দিল। বেশ কয়েকদিন ভোগার পর জ্বর এবং হাম ভালো হলো বটে, কিন্তু শরীরটা ভেঙে চুরে হয়ে দাঁড়ালো একটা না খেতে পাওয়া নেংটি ইঁদুরের মতো। চলতে গেলে মাথা ঘোরে, অনেকক্ষণ বসে থেকে ওঠার সময় চক্কর লাগে, চোয়ালের হনু দুটো বিশ্রী রকম উঁচু হয়ে গিয়েছে, অর্থাৎ সে এক কন্দর্পকান্তি অবস্থা। পরীক্ষার পরে দীর্ঘ অবসর। শুধু ছাত্র পড়িয়ে সময় কাটে না, বাড়িতে থাকতেও মন চায় না। গ্রামে সমবয়সী কেউই নেই। পাশের মুসলমান গ্রামগুলোর ছেলেরা ফুটবল খেলতে খেলার মাঠে আসে, কিন্তু প্রায়ই সংখ্যায় কম হওয়ার জন্য খেলা হয় না। কাজেই আমাকে আড্ডা মারা বা মনের খিদে মেটাতে হয় সেই কীর্তিপাশার বাজার অঞ্চলে। কিন্তু আমার বাড়ি থেকে ওখানে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। মেঠো রাস্তা ধরে অন্ধকারে বাড়ি ফেরা বেশ ভয় ভয় করে। এমন জনহীন নিঃশূন্য সব স্থান পাড়ি দিতে হয় যে মনে হয় পৃথিবীটা এখানে এসে শেষ হয়ে গেছে, আর এর পরেই এক অতল গহ্বর। একটু অসতর্ক পা ফেললেই অস্তিত্বহীন হয়ে যাব। কি অসম্ভব নিঃসঙ্গ সেই জীবন এবং কি নিরানন্দময় যে, সে কথা বুঝিয়ে বলা দুষ্কর।
নির্জনতা প্রিয় মানুষ যারা, তারাও বোধ করি এরকম একটা অবস্থা পছন্দ করবে না। এ তো ঠিক নির্জনতা নয়, এ হলো জনহীনতা। এখানে এই সেদিনও ব্যাপক জনবসতি ছিল, আজ আর নেই। সেই জনবসতি ও গেরস্থালির স্মৃতিটি মনে আছে, তার চিহ্নগুলো ছড়িয়ে আছে চারিদিকে। কোথাও একটা ভাঙা ঘাটওয়ালা পুকুর, তার ঘাটের সিঁড়িতে ফাটল ধরেছে। কোথাও বা একটা সমাধি মন্দির, সারা গায়ে লতা পাতা ঘাস গজিয়েছে। কোথাও একটা দোলমঞ্চ বা তুলসী মঞ্চ। এরা সব আছে, কিন্তু মানুষ নেই। এ তো নির্জনতা নয়, বরং স্মৃতিগুলো যদি না থাকতো, এটা যদি একটা বিশাল বনভূমি হতো, তাহলে বেশ হতো। যা হোক, এই করে করেই দিন কেটে গেল এবং একসময় পরীক্ষার ফল বেরুলো। গ্রামে খবর আসতে 2-4 দিন দেরি হলো, কারণ খবরের কাগজ অন্তত 3 দিনের বাসি না হলে সেসব দিনে আমরা গ্রামের পোস্ট অফিসে পেতাম না। পরীক্ষার ফল তখনকার দিনে গেজেটে বের হতো। খবর নিয়ে এলো আমার আবাল্য সুহৃদ এবং সহপাঠী, আমাদের একদার নায়েব মশাইয়ের ছেলে। সে একটি গেজেট নিয়ে এক সকালে কীর্তিপাশা বাজারে হাজির। মনে পড়ে বাজার শেষে বাড়ি ফেরার সময় তার সঙ্গে একটি ব্রিজের ওপর আমার দেখা। সে অত্যন্ত উত্তেজিত। গেজেটটি মেলে ধরে সে দেখালো, আমরা বন্ধুরা সবাই বেশ ভালোভাবে পাশ করেছি। আমার ফল তো আশার অতিরিক্ত ভালো। তখনকার দিনে গ্রামগঞ্জের স্কুলে আজকালকার মতো গন্ডায় গন্ডায় ছাত্রছাত্রী ফার্স্ট ডিভিশন পেত না, নম্বরও এত কাঁড়ি কাঁড়ি উঠত না। সেক্ষেত্রে ফার্স্ট ডিভিশনে পাশ করে একটি ন্যাশনাল স্কলারশিপ পেয়ে আমি এতই আপ্লুত হলাম যে খবরটি আদৌ সত্য কিনা বিশ্বাস করতে ভরসা হচ্ছিল না। বিগত 20 বছরের মধ্যে আমাদের স্কুলে কেউ ফার্স্ট ডিভিশন পায়নি, তার উপর ডিস্ট্রিক্টে পজিশন এবং জাতীয় বৃত্তি। নিজের বাস্তব অবস্থিতি এবং চেতনা পর্যন্ত লুপ্ত হবার মতো অবস্থা আমার তখন। সমস্ত শরীর জুড়ে দ্রিদিম দ্রিদিম শব্দে এক বাদ্য বাজছিল। কিন্তু টুনু, মানিক এরা সব সেকেন্ড ডিভিশন পাওয়ায় বড়ই দুঃখিত বোধ করলাম। তারা ফার্স্ট ডিভিশন পাওয়ার উপযুক্ত ছিল, বিশেষ করে টুনু তো বটেই। তবে পরবর্তীকালে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে তার এই গ্লানি দূর হয়েছিল। একটি কথা এই সূত্রে বলে নেওয়া দরকার, টুনুরা 2 বোন যে কো এডুকেশন স্কুলে পড়াশোনা করে এ সংবাদ আগের স্কুলে থাকার সময়েই আমি জানতাম, এবং বিষয়টি আমার কাছে খুবই আশ্চর্যের ছিল। আমাদের ওখানে 50-এর দশকের শেষ এবং 60-এর শুরুতে ব্যাপারটা খুব সহজ ছিল না। তার উপর তারা ভদ্র হিন্দু পরিবারের মেয়ে। আমি আমার পিছাড়ার খালের চৌহদ্দির পরিমাপে ব্যাপারটি বিচার করেছিলাম তখন। পরে যখন কীর্তিপাশা স্কুলে ভর্তি হই তখন বুঝি সেখানের বাতাবরণে কিছু ভিন্নতা ছিল। সেই ভিন্নতার কারণ এই যে সেখানে একটি বাজার, স্কুল এবং একটি পোস্ট অফিস ছিল, আর আশপাশের গ্রামের অধিবাসীরা ছিল নমশূদ্র জাতির। কীর্তিপাশা গ্রামটিতেও বর্ণহিন্দুর সংখ্যা নিতান্ত কম ছিল না। কাছাকাছি মুসলমান গ্রামগুলোর অধিবাসীদের সঙ্গে সামগ্রিকভাবে সৌহার্দ্যও ভালোই ছিল। ফলে সংখ্যালঘুদের মনে খুব একটা ভীতি বা অকারণ আতঙ্ক ছিল না। বদমায়েশদের সংখ্যা যে একেবারে ছিল না তা নয়, তবে তারা কখনোই যা খুশি তাই করতে পারত না। এ অঞ্চলে যেহেতু এই একটি স্কুলই ছিল, তাই সম্প্রদায় এবং ধনী দরিদ্র নির্বিশেষে স্কুলটিকে সবাই সযত্নে রক্ষা করতে চেষ্টা করত। আমার সহপাঠী সহপাঠিনীরা প্রত্যেকেই নিজের নিজের কৃতকর্মে খুশিই হলো। গেজেট পাবার দিন স্কুল ছুটি ছিল, তাই আমরা প্রত্যেক সতীর্থকে বাড়ি বাড়ি গিয়ে খবর দিয়ে এসেছিলাম। পরের দিন স্কুলে সবাই উপস্থিত হলে সমবেত ছাত্র এবং শিক্ষকদের মধ্যে আনন্দের ধুম পড়ে গেল। সবার দৃষ্টি বিশেষভাবে আমার ওপর। সে এক অদ্ভুত উত্তেজনা। মাস্টার মশাইরা সবাই প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করলেন। হেডমাস্টার মশাই পকেট থেকে একটা 20 টাকার নোট বের করে দপ্তরি বিরুদার হাতে দিলেন বাজার থেকে রসগোল্লা আনার জন্য। সেটা 1962 সাল। 20 টাকার তখন অনেক দাম। তখনও 16 আনায় 1 টাকার হিসেব চলছে এবং 1 আনায় একটা বেশ বড় আকারের রসগোল্লা পাওয়া যায়।
তাই 20 টাকার রসগোল্লায় ছাত্র, শিক্ষক এবং উপস্থিত অন্য 2-4 জনের দিব্য কুলিয়ে গেল। পরীক্ষার ফল ভালো হলে আজকের দিনেও যথেষ্ট উত্তেজনা হতো, তার এর তুলনা হতেই পারে না। তখন তো এত ছাত্রও ছিল না, স্কুলও ছিল না। তাছাড়া আমাদের ওই অজগায়ে আনন্দ উত্তেজনার উপলক্ষ আজকের দিনের মতো ছিলই বা কি? এখন তা গ্রামে থাকলেও শহরের উত্তেজনা আনন্দ সহজেই ভোগ করা যায়। সেসব দিনে তো কল্পনাই করা যেত না। একমাত্র হাডুডু, ফুটবল খেলা আর যাত্রা, রয়ানি, কীর্তন গান এইসবই ছিল আনন্দ উৎসবের উপলক্ষ। তাই ম্যাট্রিক পরীক্ষার ফলাফল ছিল আপামর জনজীবনের এক বিশেষ উত্তেজনার বিষয়। তা কোনো বাড়ির ছেলে মেয়ে যদি পরীক্ষার্থী নাও হতো তবুও। মাস্টারমশাইরা সেদিন সমবেতভাবে আমাদের রেক্টর স্যারকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানালেন। তিনি ব্যতীত যে এরকম ভালো রেজাল্ট স্কুলে হওয়া সম্ভব হতো না সে কথা বারবার বললেন। বস্তুতই তার নিঃস্বার্থ অধ্যাপনা এবং বাড়িতে ছাত্রদের স্থান দিয়ে তাদের বিশেষভাবে শিক্ষাদান ব্যতীত এরকম ভালো ফল আশাই করা যায়নি। অথচ তিনি স্কুল থেকে বা তার বাড়িতে যারা বিশেষভাবে সাহায্য নিত সেই সব ছাত্রদের কাছ থেকে কোনো অর্থই গ্রহণ করতেন না। আজকের দিনে পয়সার বিনিময়েও ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের কাছ থেকে অত সহায়তা পায় কিনা সন্দেহ। পরীক্ষার ফল যেদিন গেজেট মারফত জানি সেদিন বাড়িতে কাউকেই কিছু বলিনি, কারণ স্কুলে যতক্ষণ না প্রকৃত খবর আসে ততক্ষণ নিশ্চয়তা নেই। ভাগ্য সারা জীবন আমাকে নিয়ে নিষ্ঠুর খেলা খেলেছে। ওইটুকু বয়সের মধ্যেই অঢেল লাঞ্ছনা ভোগ করেছি বলে কোনো আকস্মিক আনন্দকেও কোনো দিন উচ্ছ্বাস ভরে উপভোগ করতে পারিনি। আমি চেয়েছিলাম জ্যাঠামশাই খবরটা আনুন এবং বাড়ির সবাইকে জানান। তিনি তার স্কুলের রেজাল্ট আনার জন্য সদরে গিয়েছিলেন। তার স্কুল থেকে সে বছরই প্রথম পরীক্ষা, তাই হেডমাস্টার মশাই হিসেবে তাকেই রেজাল্ট আনতে যেতে হয়েছিল। তিনি আগের দিনই গিয়েছিলেন, কারণ আমরা যেদিন গেজেট পাই সেদিনটা ছিল ছুটির দিন। আমি শুধু মাকে বলেছিলাম যে আমার রেজাল্ট সম্ভবত ভালো হয়েছে এরকম শুনেছি, তবে এখনই কাউকে বলার দরকার নেই। জ্যাঠামশাই সন্ধে নাগাদ ফিরলেন এবং বাবাকে ডেকে বললেন, হি হ্যাজ গট আ ফার্স্ট ডিভিশন অ্যান্ড ওন এ স্কলারশিপ। আই অ্যাম হ্যাপি। কাছাকাছি ছিলাম। এগিয়ে গিয়ে দুজনকে প্রণাম করে বললাম, আমি সকালে গেজেট মারফত খবরটা পেয়েছি। বাবা অবাক হয়ে বললেন, কিছু বললি না তো? বললাম, মাকে বলেছি। আসলে আমার ভেতর তখন আনন্দের সঙ্গে তীব্র অভিমান কাজ করছিল। স্কুলে ভর্তি হওয়া তক আমার যে পরিমাণ লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল তার উপযুক্ত একটা জবাব আমার দিতে ইচ্ছে করছিল। আমার আশাতীত কৃতকার্যতাই আমার জবাব, এরকম একটা বোধে আমি আর কিছুই বললাম না। যা হোক, বাবা এবং জ্যাঠামশাই খুশিই হয়েছিলেন বোঝা গেল। প্রকৃত খুশি এবং উচ্ছ্বসিত হয়েছিলেন সেদিন আমার মা। কোনো আনন্দদায়ক ঘটনা ঘটলেই মা তার গুরুদেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতেন। তার গুরু ছিলেন কিরণচাঁদ দরবেশজি। বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য ছিলেন বলে দরবেশজি এবং আমার ঠাকুরদামশাই পরস্পর খুব ঘনিষ্ঠ ছিলেন। এ কারণে দরবেশজি আমার মা এবং বাড়ির আরও অনেকের মন্ত্রগুরু ছিলেন। মা প্রতিদিন সকালে স্নান করে এবং সন্ধ্যায় গা ধুয়ে আমাদের বাড়ির সিংহ পালঙ্কের ওপর বসে বেশ খানিকক্ষণ সাধন, ভজন, বাংলা গীতাপাঠ, দরবেশজি অনুদিত জপজি পাঠ করে তারপর গৃহকর্মে ব্যস্ত হতেন। সিংহ পালঙ্কের ওপর অন্যান্য গুরু ঠাকুর এবং ঠাকুর দেবতাদের সঙ্গে দরবেশজির একখানা ছবি ছিল। সে যা হোক, আমার কৃতিত্বের খবরে মা সেদিন সব ঠাকুরকে খিচুড়ি ভোগ দিলেন। আগেই বলেছি, মায়ের পড়াশোনা তেমন কিছু ছিল না। অত্যন্ত বাল্য বয়সে পিতৃহীন হলে আমার একমাত্র মামা এবং মা খুব সামান্যকালই স্কুলে পাঠাভ্যাস করতে পেরেছিলেন। মামা খুব অল্প বয়সেই পশ্চিমবঙ্গের পলতায় মহালক্ষ্মী কটন মিলে শ্রমিকের চাকরি নিতে বাধ্য হন। মাকে তাদের মামা বাড়িতে রাখেন। তাদের বাড়ি ছিল ফরিদপুরে। সেখানে মায়ের যে আদৌ কোনো সমাদর ছিল তা নয়, নিতান্ত নিরুপায় হয়েই তিনি তাদের গলগ্রহ হয়েছিলেন।
আমার পরীক্ষার ফল বেরোবার দিন সন্ধেবেলা থেকে মা অনেক রাত পর্যন্ত গান এবং তার জীবনের নানান গল্প আমাদের শোনান। সেই সব কথাই এখন বলছি। বড় চমৎকার গানের গলা ছিল মায়ের। মায়ের মামাতো বোনেরা মাস্টার রেখে গান শিখতেন। কবি এবং সঙ্গীতকার অতুল প্রসাদ সেন তাদের কি সম্পর্কে অথবা আপন মামা ছিলেন তা আজ আর আমার মনে নেই। তবে লখনৌ থেকে এদিকে এলে তিনি কখনো কখনো তার এই বোনের বাড়িতে যেতেন এবং ভাগ্নিদের গানের খোঁজ খবর করতেন। সেই সুবাদে মাও তার ভাগ্নি। তখনকার দিনে দূর নিকট কোনো আত্মীয়তাই তুচ্ছ ছিল না। সে যদিও অনেক কাল আগের কথা, আমার কালেও দেখেছি মানুষ আত্মীয়তার সূত্র প্রলম্ব করতেই আনন্দিত হতো, আরাম পেত। আজকের দিনে যেমন আমরা জেঠতুতো, খুড়তুতো, মাস্তুতো ইত্যাদি এবং অনেক ক্ষেত্রে সহোদর ভাই ভগ্নীদের সঙ্গে পর্যন্ত আত্মীয়তায় থাকি না, আমাদের সময়ে জেঠিমা, কাকিমা, মাসিমাদের সঙ্গে তো বটেই, তাদের কুটুম্বদের সঙ্গেও বেশ হার্দিক নৈকট্য থাকত। জেঠিমা কাকিমাদের বাপের বাড়ি আমাদের সবারই মামা বাড়ি, এবং সেসব স্থানে বরিশালীয় রীতিতে বলতে গেলে বলতে হয় যে দাদা ভাইয়ের অর্থাৎ ঠাকুরদা বা দাদামশাই ভাইয়ের বন্ধুর পোলা তো আমার ঘন আত্মীয়। তা সে থাক, সেসব এখন গতস্য সূচনা। কিন্তু গল্প তা নয়, গল্প হচ্ছে মায়ের গান বিষয়ে, তার কাছ থেকেই শোনা কথার স্মৃতিচারণ। মায়ের মামাতো বোনেরা যখন গান শিখতে বসতেন তখন মায়ের কর্তব্য কর্ম ছিল হারমোনিয়ামটা নামিয়ে দেওয়া এবং গান শেষ হলে সেটা উঠিয়ে রাখা। ওইসব দিনে মায়ের খুব গাওয়ার ইচ্ছে হতো, বিশেষ করে অতুল প্রসাদের টপ্পাঙ্গের গানগুলো, কিন্তু গাওয়ার উপায় তেমন ছিল না। একমাত্র যখন তার মামিমা এবং মামাতো বোনেরা বাইরে কোথাও যেতেন তখন আমার মা সা এবং পা টিপে ধরে কিছু নিজের মনের মতো গান গাইতেন। ব্যাপারটি তার মামির নজরে কোনোদিন পড়েনি। মায়ের মামাতো বোনেরা অতুল প্রসাদ সেনের টপ্পা গানগুলোও করতেন। সেই গান শুনে শুনে মা বেশ কয়েকখানা অতুল প্রসাদী টপ্পা এবং অন্য গান তুলে নিয়েছিলেন। এই সব গান গাওয়ার যোগ্যতা বা উপযুক্ত কণ্ঠও মায়ের বিলক্ষণ ছিল। মায়ের যখন মন প্রফুল্ল থাকতো তখন তিনি এই সব গল্প খুব করতেন। আমার রেজাল্ট বেরোবার দিন রাতে যখন মা এইসব গান গল্প করছিলেন তখন একটি উল্লেখযোগ্য ঘটনার কথা বলেন। একদিন তিনি নাকি ওগো নিঠুর দরদি এ কি খেলছ অনুক্ষণ গানটি খুব চড়া পর্দায় আবেগের সঙ্গে করছিলেন। তার মামিমা এবং মামাতো বোনেরা তখন বাড়িতে ছিলেন না, কিন্তু বিপদ ঘটল অন্য দিক থেকে। গানটি গাওয়ার মাঝপথে মা খবর পেলেন যে গানের কবি তার বোনের বাড়িতে এসে হাজির হয়েছেন। এ কথা শুনে মা ভীষণ ভয় পেয়ে তৎক্ষণাৎ গান বন্ধ করে আড়ালে লুকিয়ে পড়েন। কবি এসে ঘরে ঢুকে পরিচারিকার কাছে জানতে চান কে গান করছিল। ইতোমধ্যে মায়ের মামিমা এবং মামাতো বোনেরা এসে হাজির। কবি তার ভাগ্নিদের কাছ থেকে মায়ের পরিচয় জানতে পেরে তাকে কাছে ডাকলেন। এই অভাবিত ঘটনায় মা কাঁপতে কাঁপতে তার সামনে এসে এই স্পর্ধার জন্য ক্ষমা চাইলেন এবং প্রণাম করতে গিয়ে কেঁদে ফেললেন। মা তখন অত্যন্ত অল্প বয়সী। তার মামিমা তাকে কখনোই এইসব বিখ্যাত মানুষদের সামনে বেরোতে দিতেন না। এইসব কারণে মা খুব আতঙ্কিত ছিলেন, কি জানি অদৃষ্টে কি শাস্তি জোটে। কিন্তু বাস্তবে দেখা গেল কবি তার অবস্থাটি সম্যক বুঝলেন এবং পাশে বসিয়ে সস্নেহে জিজ্ঞেস করলেন, তুমি গান থামালে কেন? তোমরা গাইবে বলেই তো গানগুলো আমি লিখেছি, তাছাড়া তুমি ভীত হচ্ছ কেন? মা বলেছিলেন কবি তার বিবাহজনিত কারণে এবং ব্রাহ্ম ধর্ম গ্রহণ করার জন্য সপরিবারে আদৌ সমাদর পেতেন না। তার এই বোনের বাড়িতে সে কারণেই তিনি কখনো কখনো আসতেন। খুব সুন্দর স্নিগ্ধ স্বভাবের মানুষ, অত্যন্ত স্নেহপ্রবণ। তার কথা শুনে মা কোনো মতে বলেছিলেন, আমি তো শিখিনি কখনো, তাই ভুল। অতুল প্রসাদ তাকে অভয় দিয়ে বলেছিলেন, তুমি এখানে আমার সামনে বসে যা যা জানো কিছু করো, আমি শুনবো, আর আমি যখন যখন আসব তখন তোমাকে কিছু শিখিয়ে দিয়ে যাব। মা বলেছিলেন, ওই রকম শান্তি আমি কোনো দিন পাইনি।
তবে তার কাছে শেখা আমার তেমন হয়নি, কারণ এর কিছুদিন পরই আমাকে চলে আসতে হয়েছিল। দাদা তখন চাকরি পেয়েছেন। যা হোক, সেই দিনটি আমাদের ওই সময়কার দুঃখ সর্বস্ব জীবনে একটি ব্যতিক্রমী দিন। পরের দিন ভোর থেকেই মনের মধ্যে নানা দুর্ভাবনার মেঘ জড়ো হতে শুরু করলো। প্রথমেই যে দুশ্চিন্তাটি মাথায় এলো তা হলো, এরপর কি? এতদিন গাঁয়ের স্কুলে মিনিমাংনা পড়েছি, মানুষের দয়া এবং করুণা সম্বল করে সবার সহায়তা ভিক্ষে করে ম্যাট্রিক তো ভালোভাবে পাশ করলাম। এরপর পড়াশোনা কোথায় করব? শহর ছাড়া কলেজ নেই, সেটা 1962 সাল। একমাত্র বরিশাল বিএম কলেজ এবং গ্রামীণ স্তরে চাখার ফজলুল হক কলেজ, এছাড়া কলেজ নেই। দুটি কলেজের দূরত্বই আমাদের বাড়ি থেকে 17-18 মাইল। এর যে কোনোটিতে পড়তে হলে হোস্টেল বা কারো বাসায় থাকার ব্যবস্থা করতে হবে। যাদের খাওয়া জোটে না, তাদের বাড়ির ছেলের শহরের হোস্টেলে থাকার খরচ কে দেবে? তাছাড়া বরিশাল শহরে অথবা চাখারে আমার কোনো পরিচিত আত্মজন নেই যেখানে আশ্রয় নিতে পারি। এটুকু শুধু জানতাম যে কলেজে আমাকে মাইনে দিতে হবে না, স্কলারশিপের টাকায় সেটা চলবে। কিন্তু শহরে নানান খরচের সমস্যা আছে। বইপত্র, মোটামুটি ভদ্রস্ত জামা কাপড়, বিছানাপত্র কোত্থেকে জোগাড় হবে? এই সব দুশ্চিন্তায় আমার পাশের আনন্দ মুহূর্তে মিলিয়ে গেল। বাবার সঙ্গে এসব আলোচনা করার কোনো অর্থ ছিল না, তবু দু এক কথা বললাম। তিনি বললেন, দেখি দাদা কি বলেন। সেই চিরাচরিত দাদা নির্ভরতা। তবে মনে একটু আশাও হলো। আগের দিন তিনি আমার পরীক্ষার সফলতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন। তার পক্ষ থেকে কিছু করাই সম্ভব। বরিশাল সদরে তার ব্যাপক পরিচিতি আছে। চেনা জানা যে কোনো একটা জায়গায় রেখে ভর্তিটা যদি করিয়ে দেন, তাহলে আমি যে হোক করে চালিয়ে নিতে পারবো, এ বিশ্বাসও আমার ছিল। সেদিন সন্ধেবেলা বাবা জ্যাঠামশাইয়ের কাছে এ বিষয়ে কথাটা পারলেন। জ্যাঠামশাই এমনিতে আমার সঙ্গে বাক্যালাপ করতেন না, কিন্তু কি ভাগ্য, বাবার কথার উত্তরে তিনি খুব সহজ স্বাভাবিকভাবে আমাকে বললেন, আমি চাই তুমি সায়েন্স নিয়ে পড়ো। ইউ হ্যাভ ডান আ ভেরি গুড রেজাল্ট, ইউ শুড গো অ্যাহেড উইথ সায়েন্স। আমি তোমাকে ব্রজমোহন দত্ত কলেজে ভর্তি করাবো ঠিক করেছি, থাকার ব্যবস্থাও হয়ে যাবে। হেন্সফোর্থ ইউ আর টু থিঙ্ক অনলি ফর ইউর স্টাডিজ। কোনো চিন্তা নেই। বলে কি? আমার দোকানকে বিশ্বাস করতে পারছিলাম না। অকস্মাৎ পিছাড়ার খালের জগতের রংটাই যেন বদলে গেল। আমি এই আশ্বাস বাক্যে তার বিগত দিনের সব দুর্ব্যবহার, নির্যাতনের কথা ভুলে গেলাম এবং তাকে বড় অমায়িক বলে মনে হতে লাগলো। মা বাবা উভয়েই খুব নিশ্চিন্ত হলেন। বাবা জ্যাঠামশাইয়ের উপর আমার বিরাগের কথাটা জানতেন। সম্পর্কটা সহজ ছিল না বলে খুব দুঃখিতও ছিলেন। এখন জ্যাঠামশাই এইসব কথাবার্তা বলে চলে যেতে তিনি আমাকে শুনিয়ে শুনিয়ে মায়ের সঙ্গে তার দাদার নানান বিবেচনা এবং গুণের কথা আলোচনা করতে লাগলেন। আমি আমার প্রাক্তন বিরাগতার কথা চিন্তা করে মনে মনে নিজেকে ধিক্কার দিতে লাগলাম। একটা কথা সবাই বলা বলি করছিল যে আমি স্কলারশিপ পেয়েছি, সুতরাং পড়াশোনার ব্যাপারে আমার কোনো অসুবিধে হবে না। কিন্তু যেহেতু আমি নিতান্ত গাইয়া বুদ্ধির ছেলে ছিলাম, তাই এর অর্থ আমার কাছে পরিষ্কার ছিল না। শুধু এটুকু বুঝেছিলাম যে আমাকে কলেজের মাইনে দিতে হবে না। এছাড়া এর অন্য কোনো যে তাৎপর্য আছে তা আমি জানতাম না। কারো কাছে জিজ্ঞেস করতেই লজ্জা বোধ হচ্ছিল। স্কুল কলেজে পড়াশোনা করতে গেলে প্রতি মাসে মাইনে দিতে হয় আর পরীক্ষার সময় ফি দিতে হয়। সর্বপ্রথম ভর্তির ফিও দিতে হয়, এগুলো জানা ছিল। সারা স্কুল জীবনে 2 মাসের মাইনে বাবদ মোট 2.5 টাকা দিয়েছিলাম। তারপর আর দেয়ার ক্ষমতাও হয়নি, দিইও নি। অতএব কলেজের ব্যাপারটাও যদি মিনিমাগনা হয়ে যায়, তার থেকে উত্তম আর কি হতে পারে? এই চিন্তায় মন বড় খুশি হলো। আমি শহরে থেকে কলেজে পড়ব, দেশের ঐতিহ্যপূর্ণ কলেজ ব্রজমোহন দত্ত কলেজ। আমার মতো একটি নগণ্য ছেলে সেখানে সব বিখ্যাত অধ্যাপকদের কাছে পড়াশোনা করতে পারবে। এই সব মধুর কল্পনা আমাকে এতই উচ্ছ্বসিত, আনন্দ এবং উত্তেজনায় পৌঁছে দিয়েছিল যে প্রায় আহার নিদ্রা পর্যন্ত বন্ধ হবার উপক্রম। এই তো আমার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজ সফল হতে চলেছে। জ্যাঠামশাইয়ের ওপরে আমার আর আদৌ কোনো ক্ষোভ থাকলো না।
ভাবতে লাগলাম, আজ পর্যন্ত যত অসম্মান নির্যাতন তিনি আমার ওপর করেছেন, সে সবই আমাকে মানুষ করার জন্য, অভিভাবকের কর্তব্যকর্ম হিসেবেই করেছেন। অন্তরে অন্তরে তিনি প্রকৃতই আমাকে স্নেহ করেন। তাকে শ্রদ্ধা করতে পারতাম না বলে মনে মনে একটা গভীর গ্লানি দীর্ঘকাল পুঞ্জীভূত ছিল। আজ সেটা একেবারেই পরিষ্কার হয়ে গেল। অন্তরে একটা নির্মল আনন্দ উপভোগ করতে লাগলাম। শ্রদ্ধা ভাজনদের কোনো কারণে যদি বাধ্য হয়ে অশ্রদ্ধা করতে হয়, তার বেদনা অনেক। আমার সেই বেদনা আজ দূর হয়ে গেল। আমার মন যখন এরকম এক আবেগে পরিপূর্ণ, তখন আমার ভাগ্য দেবতা বোধ হয় অলক্ষ্যে ঠোঁট টিপে হাসছিলেন। এইখানে একটা মুদ্রা কথা বলা দরকার। আমার জীবন চিরদিন আমাকে নিয়ে এমন খেলা খেলেছে যে খেলায় কোনো পক্ষপাতহীন রেফারি ছিল না। যে রেফারিটি ছিল, সে খেলার মধ্যে যে কোনো সময় বাঁশিটি বাজিয়ে দিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করত। বোধহয় সে চাইতো না আমি কখনোই জিতি। আমি প্রতিবারেই একজন হতভম্ব স্ট্রাইকারের মতো গোলের দিকে ছুটতে গিয়ে ডাইনে বা বাঁয়ের পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে বেশ কিছুকাল অচেতন হয়ে পড়ে থাকতাম। এই কথাটা কতখানি সত্য, পরবর্তী ঘটনা প্রবাহ অনুসরণ করলে পাঠক সম্যক বুঝতে পারবেন। শহরে যাবার সরঞ্জাম সংগ্রহ করাটা জরুরি হলো। বরিশাল শহরে ইতিপূর্বে মাত্র 2 বার গিয়েছিলাম। একবার অত্যন্ত ছোটবেলায়, সে স্মৃতি কিছুমাত্র স্মরণ নেই। আরেকবার একটু বড় বয়সে, ছোট ভাইটা গাছ থেকে পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছিল, তার চিকিৎসার জন্য। সঙ্গে পাড়ার একজন কে যেন ছিল, সেও আবছা স্মৃতি মাত্র। জ্ঞান তো আমার এই প্রথম শহর যাত্রা এবং বসবাস। শহরের জীবনযাপন প্রণালী, তার অলিগলি, বিভিন্ন স্থানাদি ইতিপূর্বে আমার অভিজ্ঞতায় আদৌ ছিল না। ঝালকাঠি বন্দর শহরের যে অভিজ্ঞতা ছিল, এই শহরটির রকম সকমও তেমনই হবে, এরকম একটা ধারণা নিয়ে আমি আবশ্যকীয় জিনিসপত্র গোছগাছ করতে শুরু করলাম। মা বলেছিলেন যে শহরে জুতো পায়ে দেয়া নিতান্ত আবশ্যক। গ্রামে আমাদের জুতোর দরকার প্রায়শই হতো না। বাজার থেকে 12 আনায় একজোড়া হাওয়াই চপ্পল কিনে নিলাম। কিন্তু জামা কাপড়ের সংস্থান করা নিতান্ত সহজ হলো না। মায়ের হাতে তৈরি মার্কিন কাপড়ের একটি পাজামা ও একটি জামা আমার ছিল। অনেক কষ্ট করে মা ওই রকম আরেক প্রস্থ মার্কিনি জামা পাজামা তৈরি করে দিলে পোশাকের সমস্যা মিটল। কোথায় থাকবো না থাকবো তার ঠিক ছিল না বলে বিছানার ব্যবস্থা করলাম না। একটা টিনের ছোট বাক্সে জামা কাপড়, একটা লুঙ্গি এবং গামছা আর 2-1খানা পাঠ্য বিষয় বহির্ভূত বই সাজিয়ে নিলাম। এর বেশি আমার কিছু ছিলও না, বা তার জন্য কোনো অভাব বোধও করতাম না। তখনও শহর জীবনে পোশাকের পারিপাট্য এবং তার ভূমিকা বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। পরবর্তীকালে দেখে এবং ঠেকে শিখলাম যে সেখানে মানুষরা খাক না খাক পোশাকে পরিপাটি থাকে, নচেত শহর জীবনে তারা আদৌ কলকে পায় না। যা হোক, অবশেষে আমার এই আকাঙ্ক্ষিত দিনটি উপস্থিত হলো। জ্যাঠামশাই আমাকে নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হলেন। সময়টা 1962 সালের কোনো একটা দিন। তখনও ঝালকাঠি বরিশাল মোটর বাস খুব একটা চালু হয়নি। কেনেস্তারা টিনে মোড়া 2-1খানা গাড়ি খুবই অনির্দিষ্টভাবে যাতায়াত করত। রাস্তাটিও খুবই করুণ। এ কারণে জ্যাঠামশাই মোটর লঞ্চেই যাওয়া ঠিক করলেন। আমাদের কাছাকাছি গাবখানের নদীর একটি ঘাট থেকে আমরা লঞ্চে উঠলাম। ঘাটটি তৈরি করিয়েছিলেন কীর্তিপাশার রোহিণী কুমার রায়চৌধুরী মশাই। একসময় এই এলাকাটি খুবই বর্ধিষ্ণু ছিল। খুলনাগামী স্টিমার ইত্যাদি যাত্রী এবং মালবাহী জলযানগুলো পথ সংক্ষেপের জন্য এই নদীপথে যাতায়াত করত এবং এই ঘাটে নোঙরও করত। ঘাটটির নাম ছিল রোহিণীগঞ্জের ঘাট। ঘাটের কাছাকাছি মহাশয়দের একটি কাছারি বাড়ি ছিল খাজনাপত্র আদায়ের জন্য, আর ছিল একটি বড় হাট তথা স্থানীয় ফসলাদির বাণিজ্য কেন্দ্র। এখন অবশ্য সেসব আর কিছুই নেই। ঘাটটি বহু আগেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রোহিণীগঞ্জ নামটিও খুব পুরনো লোক ছাড়া এখন আর কারো মনেও নেই। এই জলপথটিকে যদিও আমরা গাবখানের নদী বলি, আসলে এটি একটা কাটা খাল মাত্র। প্রাচীন জনেরা একে ধান সিদ্ধির খালই বলে থাকেন। একসময় একটি ছোট খাল ছিল।
কবি জীবনানন্দ সম্ভবত একেই ধানসিঁড়ি নদী আখ্যা দিয়ে অমর করেছেন। বাণিজ্যিক এবং যাতায়াতের সুবিধের জন্য সম্ভবত 19 শতকের কোনো একটা সময় ব্রিটিশ শাসকেরা এটিকে সংস্কার করে সুগন্ধা অর্থাৎ ঝালকাঠি নদীর সঙ্গে শেখেরহাটের নদীটির যোগাযোগ ঘটান। ফলে বরিশাল অঞ্চলের সঙ্গে তার পশ্চিমস্থ ভূভাগের পথ অনেকটাই সংক্ষিপ্ত হয়। যা হোক, জ্যাঠামশায়ের সঙ্গে লঞ্চে উঠে নদীর দুই তীরের গাছপালা গৃহস্থালী দেখতে দেখতে চললাম। নদীর মাঝখান থেকে তীরের দৃশ্য বড় চমৎকার। এর আগে স্টিমার বা লঞ্চে যে চাপিনি তা নয়, কিন্তু সেসব অতি শৈশবের ঘটনা আবছা আবছা মনে পড়ে। এ কারণে এই লঞ্চ যাত্রা আমার কাছে খুবই উপভোগ্য বোধ হতে থাকে। সঙ্গে সঙ্গে এও মনে হতে থাকে যে পিছাড়ার খালের সোঁতায় ভেসে ভেসে খালে পড়া, তারপর এই গাবখানের খালের বৃহত্তর পরিধি অতিক্রম করে ঝালকাঠি নদী অর্থাৎ সুগন্ধার বিস্তীর্ণতা পেরিয়ে কীর্তনখোলার আর প্রসারতার মধ্যে পড়াটা যেন কি এক রহস্যময়ভাবে আমার জীবনের সঙ্গে ওতপ্রোত। তখনকার দিনে আমাদের দেশে যাতায়াত সাধারণত নৌকাই করতাম। লঞ্চের যান্ত্রিক ব্যবস্থা সেজন্য আমাকে খুবই মুগ্ধ করে তুলল। লঞ্চ যখন গাবখানের খাল অতিক্রম করে সুগন্ধায় পড়ল, তখন উত্তেজনা আরও তীব্র হলো। কি প্রকাণ্ড প্রসারতা, কি গভীর ভাবগাম্ভীর্যময় এবং অবশ্যই রহস্যময়। এর আগে সুগন্ধাকে তীর থেকে বহুবার দেখেছি। আজ তার বুকের ওপর দিয়ে লঞ্চে যাবার সময় আমার হৃদয় মন যেন এক অলৌকিক বোধে আচ্ছন্ন হয়ে গেল। একই সঙ্গে ভয় এবং আনন্দের অনুভূতি এর আগে কখনো এমনভাবে অনুভব করিনি। অগ্রগতির সঙ্গে সঙ্গে নদীর ব্যাপ্তি ক্রমশ বেড়েই যাচ্ছিল, আর আমি মন্ত্রমুগ্ধবৎ সেই বিশালতায় নিজেকে হারিয়ে ফেলছিলাম। নদীর পার ক্রমশ দূরবর্তী হচ্ছিল। গাছপালা বাড়িঘরগুলো দ্রুত বেগে বিপরীত দিকে হারিয়ে যাচ্ছিল, আর আমার মনে হচ্ছিল আমি যেন শৈশব কৈশোরের পিছাড়ার খালের জগৎ থেকে অতি দ্রুত অজানা এক জগতের দিকে ছুটে চলেছি। কোনো দিন আমিও ওই জগতে আর প্রবেশ করতে পারবো না। এমনকি আমার সঙ্গে যে আমার জ্যাঠামশাই যাচ্ছেন, তাকেও একটা সময় আমাকে অতিক্রম করে যেতে হবে, যেহেতু তার গন্তব্যস্থল নির্দিষ্ট এবং প্রত্যাবর্তনের বাধ্যকতা আছে। আমি কখনো প্রত্যাবর্তন করলেও তা কেবল খানিকক্ষণের প্রয়োজন সাপেক্ষে। ওই জগতে আমি আর কোনোদিন স্থায়ী বাসিন্দা হতে পারবো না। এরকম এক বোধ জন্ম নিলে আমি খুবই বিষণ্ণ হয়ে পড়লাম। মা, বাবা, ভাই, বোন এবং পরিচিত জনেদের থেকে বাড়ির সেই প্রাচীন অট্টালিকা, বাগানের বৃক্ষাবলী, খালপাড়ের সেই পিতামহ পিতামহী সদৃশ জোড়া রেন্ট্রির স্নেহচ্ছায়া, এমনকি পুকুর, দিঘি, ঝোপঝাড়, জঙ্গল সব কিছু থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমার এই চলার গতি এখন থেকে বাড়তেই থাকবে। প্রিয় কোনো স্থান, ব্যক্তি, বস্তু বা ভালোবাসা কোনো কিছুই আঁকড়ে রাখতে পারবো না। এই সময়ে আমার মনে হলো আমি বড় হয়ে গেছি। আমি এখন একজন সম্পূর্ণ একা মানুষ। আমার এই তন্ময়তা কতক্ষণ ছিল স্মরণে নেই। এক সময় যাত্রীদের মধ্যে ব্যস্ততা শুরু হলে বাস্তবে ফিরি। লঞ্চ জেটির দিকে মোড় নিয়েছে। নদীর মধ্য থেকে শহরের দিকে দৃষ্টি পড়লে তার অপূর্ব সব স্থান এবং সৌন্দর্য আমাকে মোহিত করে দিল। কীর্তনখোলা অর্ধচন্দ্রাকারে শহরকে বেষ্টন করে আছে। তীরবর্তী বৃক্ষাবলী এবং তাদের ফাঁকে ফাঁকে অট্টালিকা প্রায় তথা ছোট বড় বাড়িগুলো অপূর্ব দেখাচ্ছিল। লঞ্চ এবং স্টিমার ঘাটে অপেক্ষমান নানা ছোট বড় জলযানগুলোর মাথায় বিভিন্ন বর্ণের পতাকাগুলো পথপথ করে উঠছে। যাত্রীরা স্বাভাবিক ব্যস্ততায় ওঠানামা করছে। সব কিছু মিলিয়ে আমার একটা অদ্ভুত নতুন অনুভূতির সৃষ্টি হলো। শহরটি সত্যই অত্যন্ত সুন্দর। আমাদের সেই সব দিনে অথবা তার আগেকার দিনে যারা এ শহরকে দেখেছেন তারা জানেন যে এর ভেনিস অব বেঙ্গল নামটি মিথ্যে দেওয়া হয়নি। জ্যাঠামশাইয়ের সঙ্গে নেমে তার পেছন ধরে চলতে লাগলাম। তখনও জানি না তিনি আমাকে কোথায় রাখবেন বা কি অবস্থার মধ্যে আমাকে থাকতে হবে। বাড়ি থেকে বেরোনোর পর
এই দীর্ঘ পথযাত্রায় তিনি আমার সঙ্গে একটিও কথা বলেননি। এই যে অত সব নতুন স্থান, নদী ইত্যাদি পেরিয়ে এলাম, কত প্রশ্নই না আমার মনের মধ্যে জাগলো, কিন্তু সেসব জিজ্ঞেস করার মতো সাহস আমাদের ছিল না তখনকার দিনে। সে যুগে গুরুজনেরা নিতান্তই ভয়ের বস্তু। তারা যদি অনুগ্রহ করে কখনো কিছু বলেন তো বর্তে যাই, এটা অবশ্য তখনকার স্বাভাবিক রীতির মধ্যেই পড়ে। আমার ক্ষেত্রে তো বিষয়টি আরও ভীতিপ্রদ, অথচ নতুন স্থান বা নদ নদী ইত্যাদি বিষয়ে সম্যক তত্ত্ব বলা বা সেসব বিষয়ে পরিচয় দেয়া তো গুরুজনদের আনন্দের বিষয়, কিন্তু সেসব সৌভাগ্যে অভাজনেরা বঞ্চিতই ছিল। জ্যাঠামশাই অনেক অলিগলি, বড় রাস্তা, ছোট রাস্তা অতিক্রম করে আমাকে একটি বাড়িতে নিয়ে গেলেন। বাড়িটির গায়ে ওপর থেকে নিচে লম্বালম্বিভাবে লেখা ছিল আর্যলক্ষ্মী ব্যাংক প্রাইভেট লিমিটেড। সম্ভবত বাড়িটির কোনো একটি তলে এই ব্যাংকের অফিসটি ছিল। সিঁড়ি ভেঙে 3 তলায় উঠে আমরা একটি ঘরে ঢুকলাম। সেখানে একখানা তক্তপোষের ওপরে প্রায় বৃদ্ধ এক ভদ্রলোক বসেছিলেন। তার সঙ্গে জ্যাঠামশাইয়ের আলাপচারিতায় বুঝলাম তারা পরস্পরের সঙ্গে পূর্ব পরিচিত। তার সঙ্গে নানান বিষয়কর্মের কথাবার্তা শেষ করে আমাকে ওখানে অপেক্ষা করতে বলে জ্যাঠামশাই কোথায় চলে গেলেন। বৃদ্ধ ভদ্রলোক খানিকক্ষণ এ কথা সে কথা বলে গেলেন। বললেন, তোমার জ্যাঠামশাই একটু বাদেই আসবেন, তুমি বিশ্রাম করো, আমি খানিক ঘুরে আসি। বলে তিনিও চলে গেলেন। আমি একা, ঘরে একটা বইপত্তর নেই যে পড়ে সময় কাটাবো। একা একা ঘণ্টাখানেক সময় কাটানোর পর জ্যাঠামশাই এলেন, কিন্তু যাকে তিনি সঙ্গে করে নিয়ে এলেন তাকে দেখে আমি বেশ ঘাবড়ে গেলাম। লোকটি আমাদেরই গ্রামের বেশ পয়সাওয়ালা লোকের বদ ছেলে, বিয়ে টিয়ে করেনি। গ্রাম সুবাদে আমার বাবা জ্যাঠামশাইয়ের নাতি সম্পর্ক। আমি এবং আমার পরের ভাই ছোটন ছোটবেলাকার তীব্র অভাবের দিনে যখন 2 আনা 1 আনা রোজে পরিচিত লোকচক্ষুর আড়ালে জন খাটতাম, তখন একদিন সে দেখে ফেলেছিল। পরে একদিন আমাদের গ্রামের পোস্ট অফিসের বারান্দায় কি একটা ছুতো করে আমাকে মেরেছিল। সম্ভবত আমাদের জন্মজুর খাটার ব্যাপারটা তার পছন্দ হয়নি, কিন্তু সে আমাদের এ ধরনের কাজে নিয়োজিত থাকার কার্যকারণ বিষয়ে কিছু জিজ্ঞেস পর্যন্ত না করে খুব একচোট গার্জেনি মার মারলে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। তার বাবা ছিলেন একজন বিখ্যাত মদ্যপ। তিনি গত হলে তার পুত্রটি পিতৃপথের পরিধিটি আরও খানিকটা বিস্তৃত করে নিয়েছিল, কিন্তু সেটাও চূড়ান্ত ছিল না। তার আরও একটি স্বভাব ছিল, সে কথা যথা সময়ে বলা যাবে। জ্যাঠামশাই বললেন, ভালোই হলো এখানে দাদুকে পেয়ে গেলাম। শহরে নগরে অজানা মানুষের কাছে তোমাকে থাকতে হবে না, দাদুই তোমার দায়িত্ব নিচ্ছে, তুমি তার সঙ্গে চলে যাও। এখন থেকে শুধু পড়াশোনা ছাড়া অন্য কোনো দিকে মন দেবে না। তাহলে দাদু, আমি চলি। বলে কয়েক পা এগিয়ে গিয়ে কি মনে পড়ায় আবার ফিরলেন। হাতের প্যাকেট থেকে একখানা ফর্ম বের করে বললেন, ভুলেই গিয়েছিলাম, এই নাও ভর্তি হবার ফর্ম, ফিল আপ করা আছে, আর এই ভর্তি ফি 50 টাকা 8 আনা। ফর্মে সই করে কালই গিয়ে ভর্তি হয়ে যাও। লোকটিকে উদ্দেশ করে বললেন, তুমি তো সবই জানো, সারা জীবন শুধু বোঝা টেনেই গেলাম। সে যাক, আমার কর্তব্য আমি করলাম, এখন এরা যা করে। তবে চললাম, একটু অবনী উকিলের কাছে যেতে হবে। বলে তিনি চলে গেলেন। আমি একটা কথাও জিজ্ঞেস করতে পারলাম না, কিছু বুঝতেও পারলাম না। তবে কৃতজ্ঞ বোধ করলাম এই জন্যে যে জ্যাঠামশাই তার যথা কর্তব্য করলেন। আমি এটা আশা করিনি। মনের মধ্যে থেকে বহুদিন পোষিত গুরুজনকে শ্রদ্ধা করতে না পারা জনিত গ্লানিটা দূর হলো। তবে এই প্রথম এবং এই শেষ, তিনি আর কোনোদিনই এই শহরে আমার কোনো সংবাদ করেননি। লোকটি আমার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করলো না। বলল, আমি এখানে একটা সিনেমা হলে ম্যানেজারি করি, হলটা এখন প্রায় আমারই বলা যায়। যা হোক, তুই চল, তোর কোনো অসুবিধা হবে না। একটা রিকশায় চেপে তার সঙ্গে রাস্তা দিয়ে চলতে লাগলাম। সে অত্যন্ত খুশ মেজাজে শহরের নানান দর্শনীয় স্থানগুলো উৎসাহের সঙ্গে দেখাতে দেখাতে চলল। অনেকক্ষণ এদিক ওদিক দেখে আমরা একটা বিশাল ঝকঝকে
প্রাসাদোপম বাড়ির গেটে গিয়ে উপস্থিত হলাম। বাড়িটি ওই শহরের এক বিখ্যাত ধনী ব্যক্তির। তিনি তখন বেঁচে নেই। তার 2 সংসারের পুত্র, কন্যা এবং এক স্ত্রী ওই বাড়িতে থাকতেন। লোকটি ওই মহিলার কিরকম যেন ভাই। সেই সুবাদে সিনেমা হলের ম্যানেজারই এবং ওই বাড়িতে থাকা। সকালে মা সামান্য চিড়ে মুড়ি কিছু খাইয়ে দিয়েছিলেন। সারাদিন আর কিছু খাওয়া হয়নি। বেলা অনেক হয়ে গিয়েছিল। বেশ খিদে তখন পেটে। হাত মুখ ধুয়ে আমরা দুজনে খেতে বসলাম। জীবনে সেই প্রথম জানলাম যে পৃথিবীতে কিছু মানুষ টেবিল চেয়ারে বসে খায়। শহর জীবনের আচরণ এবং উপকরণ বিষয়ে এভাবেই আমি অভিজ্ঞ হচ্ছিলাম। খাওয়া শেষ হলে আমার নতুন মুরব্বি আমাকে নিয়ে বাড়িটির দোতলার একটি ঘরে ঢুকে বলল, এই ঘরে আমরা দুজনে থাকব। আমার ফিরতে একটু রাত হয়, তুই পড়াশোনা করে খেয়ে দিয়ে শুয়ে পড়বি। আমি আমার মতো আসব, তোর অসুবিধের কোনো ব্যাপার নেই। ঘরটির সৌষ্ঠব এবং আয়োজন দেখে আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি না তো। এত আরামের ব্যবস্থায় কোনোদিন থাকিনি, থাকবো এমনও ভাবিনি। আর একবার মনে মনে জ্যাঠামশাইকে কৃতজ্ঞতা জানালাম এবং আমার এতকালের পুঞ্জীভূত অভিমানের জন্য অনুতপ্ত হলাম। নতুন মুরব্বির আচরণ বেশ সদয় এবং আন্তরিক। সে আমাকে একটা বিষয়ে সতর্ক করে দিল যে আমি যেন কোনো ক্রমেই এই বাড়ির কোনো ব্যাপারে কৌতূহলী না হই, কোনো কিছুতে যেন নাক না গলাই, আর ছেলে মেয়েদের সঙ্গে যথাসম্ভব মেলামেশা না করি। একজন দায়িত্বশীল অভিভাবকের মতো সে আমাকে এই কথা বলে তার অফিসে চলে গেল। ওই দিন আর আমার করণীয় কোনো কাজ ছিল না। বেলাও শেষ। একজন চাকর এসে ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিয়ে গেল। টিনের বাক্সটা থেকে একখানা বই নিয়ে চেয়ারে বসে পড়তে লাগলাম। বইখানা কার লেখা আজ আর মনে নেই, তবে বিষয়বস্তু প্রাক ইসলামী যুগের আরবদের ইতিহাস। খুবই চিত্তাকর্ষক বই, সহজ সরল ইংরেজিতে লেখা। বইটির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় লাগছিল প্রাক ইসলামী কিছু কবিতার উদ্ধৃতি। তার মধ্যে কিছু ছিল সম্পূর্ণ কবিতা, কিছু আংশিক। আজ ভাবতে অবাক লাগে যে ওই রকম একটা নীরস এবং দীনতম পরিস্থিতিতেও কবিতা আমাকে অসম্ভব আকর্ষণ করত। তখন 60-এর দশকের শুরুয়াত। পৃথিবীর অন্য দেশের কথা ছেড়ে দিই, আমাদের বাংলা সাহিত্যেও কবিতার জগতে তখন বেশ বিপ্লব ঘটে গেছে। কিন্তু ওই অজ গায়ে আমার মতো কাব্য পিপাসুরা তখনও মধু, হেম, নবীন এবং রবি ছাড়া কোনো বড় কবির কাব্য পাঠ করিনি। এমনকি রবীন্দ্র পরবর্তী নতুন কাব্যধারার কবিদের নাম পর্যন্ত জানতাম না। তখনও রবীন্দ্রনাথ আমাদের কাছে শেষ কথা। বাবা একবার লিখেছিলেন, তারপরেতে উদয় হলেন বাংলাদেশে রবি, হবু কবির আশা ভরসা শেষ করলেন সবই। ভূত ভবিষ্যৎ বর্তমান এক কলমে লিখে, কেউ যে কিছু লিখবে পরে, গেছেন কি আর রেখে। আমরাও এই ধারায় বিশ্বাসী ছিলাম। আরবদের প্রাক ইসলামী যুগের ইতিহাস গ্রন্থখানায় যেসব কবিতার উদ্ধৃতি আমি পেয়েছিলাম তার ধরন ধারণ সম্পূর্ণ অন্যরকম এবং সে কারণেই তা আমাকে মজিয়েছিল। বইখানা বেশ পুরনো। আমাদের পরিবারের এক শরিক, আমাদেরই সম্পর্কে কাকা হন, তার ঘরে অনেক বইপত্র সংগ্রহ করে রেখেছিলেন। তিনি নাকি খুবই পড়াশোনার ভক্ত ছিলেন। তাকে আমি কোনোদিন দেখিনি। তারা যখন বাড়িতে ছিলেন তখন বাড়ির এবং আমাদের এস্টেটের সুবর্ণ যুগ। বাবা বলতেন এইসব বই বিনয়ের কালেকশন। তারা বাড়িঘর ছেড়ে কবে যেন বিদেশ বিভুঁইয়ে, খুঁজে পেতে বুঝে না বুঝে বইখানা স্ব অধিকারে গস্ত করে নিয়েছিলাম। এখন যখন পড়ছি দেখছি বড় উত্তম কাজ করেছি। বিনয় কাকারা কোনো দিন আর এই বইয়ের খোঁজ করবেন না। অতএব আমি যদি তো ভোগ করি, কার কি বা বলার থাকতে পারে। সর্বোপরি আমরা একই বাড়িরই তো সন্তান। তার উত্তরপুরুষ হিসেবে তার বন্ধ ঘরের দরজার খড়খড়ি ভেঙে যদি তা আমি নিয়েই নিই, কার কি বলার আছে। বই কারো বাপের নয়, যে কেনে তারও নয়, যে পড়ে তার অবশ্যই। যেমন দুধ খেত বলে গাই কমলাকান্তের, মালিক প্রসন্ন গোয়ালিনীর নয়, কিন্তু সে যা হোক হয়ে গেছে। আমি যে এখন বইখানা পড়ছি সেটাই আসল বাস্তব
এবং আনন্দের কথাও বটে। নচেত বইখানা যদি শের দরে বিক্রি হয়ে লঙ্কা জিরে হলুদের মোড়ক হতো তাহলে কি উত্তম হতো? হতো না। কিন্তু কথা হচ্ছে, যেসব মানুষদের ইসলামে শরিক করে মুহাম্মদ তাদের ওপর খরার খড়গ তুলে ধরলেন, তাদের গতি অতঃপর কি হলো? যেসব মানুষ এরকম একটা জীবনযাপনের আনন্দে মশগুল, অবাধ স্বাধীনতা, অবাধ পান, অবাধ যুদ্ধ এবং অবাধ নারী সম্ভোগ, সেখানে তারা কদাপি কি সীমাবদ্ধতার আরোপণে সুখী হতে পারে? সুরার ওপর বিধিনিষেধ আরোপ তাদের পক্ষে খুবই ক্ষোভ এবং কষ্টের কারণ হয়েছিল। এমনকি মোহাম্মদের অব্যবহিত পরেও আমরা দেখি যে এক জীবন্ত সুরাপায়ী গোষ্ঠী তৈরি হচ্ছে পয়গম্বরের পরবর্তী প্রজন্মে, যেখানে পবিত্রাত্মা আবু আইয়ুব উল আনসারির পুত্র পর্যন্ত একজন সভ্য। আমরা তার সুরা সঙ্গীত শুনে তাজ্জব বনে যাই। Hand me then my cup, and let alone the talk of those who reproach. Invigorate the bones whose end is decay and decomposition. For delay in handing me over the cup or in keeping it back is the death. But when the cup comes to me, it is my very life. সুরার ওপরে সামগ্রিক নিষেধাজ্ঞাটিকে বেশ কিছু গোষ্ঠীর আরব মনুষ্য বড়ই অশ্রদ্ধার চক্ষে দেখেছে। কিন্তু ভিন্ন আলোচনা থাক, বিশেষত যখন সুরাপান ইসলামে হারাম। 37তম অধ্যায় এখানেই শেষ করলাম। ফিরে আসবো 38তম অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।